This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা এসআইআর নিয়ে জোর বিতর্ক চলছে। অন্যদিকে বিহারে ইতিমধ্যেই নির্বাচন মধ্যগগনে, নির্বাচনী প্রচারও চলছে জোর কদমে। আর তার মধ্যেই দিল্লির নেতারা ঘন ঘন বিহারে যাচ্ছেন। এর মধ্যে নানা রকম বিতর্ক সামনে আসে। বুঝলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 2 দশকের পুরনো জঙ্গলরাজের ভয় দেখাচ্ছেন। অন্যদিকে রাহুল গান্ধী তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বিতর্ক বাড়াচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন উত্তরপ্রদেশের রাম মন্দির হয়েছে, তো এবারে বিহারে সীতা মন্দির। 89 সালে আদবানির রথ বাধা পেয়েছিল বিহারে। সমস্তিপুরে বিজেপির অশ্বমেধের ঘোড়া লাগাম টেনে ধরেছিলেন লালু প্রসাদ যাদব। সেই বিহারেই মন্দির রাজনীতিকে টেক্কা ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের পূর্ণিয়ায় তার আশ্বাস, ক্ষমতায় ফিরলে সীতামঢ়ীতে সীতা মন্দির তৈরি করে দেওয়া হবে। अयोध्या में तो राम मंदिर बना ही बना, यहाँ सीतामढ़ी में 850 करोड़ के खर्चे पर मां सीता का भी भव्य मंदिर बनने की शुरुआत हो गई। जहां समस्तीपुर में यात्रा रोकी थी, वहां पर भी सीता और राम का भव्य मंदिर बनाने का काम ভারতীয় জনতা পার্টি করে। রাম মন্দিরের উদ্বোধন যিনি করেছিলেন সেই প্রধানমন্ত্রী কিন্তু মন্দিরের তাস ফেলেননি। তার নিশানায় বিহারে কুখ্যাত জঙ্গলরাজ, মানে আরজেডির 20 বছর পুরনো শাসন ব্যবস্থা। जंगल राज वाले शिकारी, जंगल राज वाले शिकारी आपको लगातार भ्रमित कर रहे हैं, लालच दे रहे हैं। आरजेडी घोषणा, कांग्रेस ने अपना घोषणा पत्र, वो ये घोषणा पत्र नहीं है, उन्होंने अपनी रेट लिस्ट जाहिर की है। লালু প্রসাদ যাদব এবারে ভোটে লড়ছেন না। মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী লালু পুত্র তেজস্বী যাদব। তাই কি প্রধানমন্ত্রী জঙ্গলরাজের প্রসঙ্গ তুলেছেন? তবে বিহারে বর্তমান প্রজন্ম জঙ্গলরাজ দেখেননি, নীতিশ রাজ দেখেছেন। তারা জঙ্গলরাজের ভয় পাবে? বর্তমান প্রজন্মের মানসিকতা আন্দাজ করে সম্ভবত তেজস্বী প্রতি পরিবারে একজনকে সরকারি চাকরির আশ্বাস দিয়েছেন। প্রশ্ন তুলেছেন এনডিএর মুখ্যমন্ত্রী প্রার্থীকে এবং আশ্চর্যজনকভাবে নীতিশের পাশে দাঁড়িয়ে এনডিএ জোটে অবিশ্বাসের বাতাবরণ তৈরির চেষ্টা করেছেন। अब तो आप ही देख सकते हैं स्थिति क्या है उनकी। हमने तो पहले भी इस बात को कहा है कि बीजेपी जो है उनको मुखौटा बनाई हुई है और पुतला बना करके जो है काम कर रही है भाजपा के लोग, और हमारी पूरी सहानुभूति जो है उनके प्रति है कि बीजेपी के लोगों ने क्या से क्या कर दिया। नीतीश जी का चेहरा का प्रयोग हो रहा है, रिमोट कंट्रोल बीजेपी के हाथ में है। বিহারের যুদ্ধটা বিহারের সীমাবদ্ধ নেই, এটা দিল্লির প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে, সম্ভবত আরো বেশি কিছু। সেটা বোঝা যাচ্ছে যেভাবে জাতীয় স্তরের নেতারা বিহারে ঝাঁপিয়ে পড়েছে তা দেখে। এবং নীতিশ কুমারকে ছেড়ে যেভাবে রাহুল গান্ধী নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ड्रामा बना रखा है। नरेंद्र मोदी जी अपने स्विमिंग पूल में नहाने गए, तालाब में नहाने गए, उनको यमुना से कुछ लेना देना नहीं, उनको छठ पूजा से कुछ लेना देना नहीं, जो भी करवाना है करवा लो। मैं कह रहा हूँ आप उनको कहो कि देखो भैया हम आपको वोट देंगे, आप स्टेज पे आके नाच लो, नाच लेंगे, नाच लेंगे। कह रहा आप कोशिश करो, मोदी जी आइए, स्टेज पे आइए, भाषण मत दीजिए, डांस कर दीजिए, हम आपको वोट देंगे, देखना कर देंगे। फिर विदेश में आपके लोग वो कॉन्फ्रेंस करते हैं डिसमेंटलिंग ग्लोबल हिंदुत्व, यानी संपूर्ण विश्व से हिंदू धर्म को नष्ट करना, और आप कहते हैं कि हिंदू धर्म की शक्ति से लड़ना है, और फिर कुर्ते के ऊपर जनेऊ वाली फोटो आपकी पार्टी की आधिकारिक प्रेस कॉन्फ्रेंस में दिखाई जाती है, और आप मंदिर से बाहर निकलकर अपनी जाति नहीं गोत्र बताते हैं।
ये होता है ड्रामा। राहुल गांधी को खुद पता नहीं है वो अपने क्या हैं, क्योंकि वो पारसी हैं, हिंदू हैं, क्या हैं वो खुद नहीं पता है, ईसाई हैं, लेकिन वो जो कुछ भी रहे। कैसी बेशर्मी से बोल रहे हैं। उनके लिए तो छठी मैया की पूजा एक ड्रामा है, नौटंकी है। आप उनकी बातों से सहमत है क्या? ऐसे लोगों को सजा दोगे कि नहीं दोगे? বিহার রাজনীতির তৃতীয় পক্ষ প্রশান্ত কিশোর। জনসুরাজ পার্টি তৈরি করে তিনিও ময়দানে। কোন পক্ষের ভোট প্রশান্ত কিশোর কাটছেন তার উপর নির্ভর করছে বিহারের রাজনৈতিক ফলাফল। প্রকাশ্যে প্রশান্ত কিশোর নীতিশ ও তেজস্বী দুপক্ষকেই নিশানা করেছেন। और अगर लोगों ने फिर गलती किया, फिर वही लालू के डर से नीतीश और नीतीश के डर से लालू को वोट दिया, तो जितने बच्चे अभी छठ में आए हैं 10 दिन के अंदर चुनाव खत्म होगा, फिर उनको बस में, गाड़ी में, ट्रेन में जानवरों की तरह बैठकर वापस जाना पड़ेगा। বিহারে নির্বাচনে ফলাফল কি হবে তার উপরেই নির্ভর করবে সংসদের শীতকালীন অধিবেশনের ছবিটা কি হবে, এবং অবশ্যই বাংলা নির্বাচনে বিজেপি ও তৃণমূল প্রচারে কারা বেশি চনমনে থাকবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আগরপাড়া প্রদীপ করের মৃত্যু ধারে ভারে রহস্যে তার জীবনকে যেন ছাপিয়ে যাচ্ছে। ভীষণ ছাপোষা মানুষ ছিলেন, স্ত্রী পুত্র পরিবার কেউ ছিল না। কেমন আছেন, কিভাবে আছেন, কেউ খোঁজ নিয়েছেন কিনা সেই প্রশ্ন ইতিমধ্যে ওঠে। অথচ দেখুন তারই পাশে নাকি একটা রহস্যজনক সুইসাইড নোট উদ্ধার হলো। তারপরই জানা গেল তার ডান হাতে 4টে আঙুল নেই। তিনি কোন হাতে ভাত খেতেন, আদেও ভাত খেতে পেতেন কিনা এই খোঁজটাও কিন্তু কেউ নেয়নি। কিন্তু প্রশ্ন উঠছে ওই সুইসাইড নোটটা লিখলেন কিভাবে, কোন হাত দিয়ে লিখলেন? অর্থাৎ বুঝতে পেরেছেন এই একটা ছাপোষা মানুষের মৃত্যু কেমন একটা রাজনৈতিক বিতর্কের প্রাণকেন্দ্র হয়ে উঠল। একটি আত্মহত্যা, একটি বিতর্কিত সুইসাইড নোট, বিতর্কের ঘূর্ণিপাক মুহূর্তে পানিহাটি পেরিয়ে বাংলার প্রান্তে প্রান্তে। এসআইআর আবহে উত্তপ্ত রাজনীতি। মঙ্গলবার আগরপাড়ার মহাজাতি নগরের বাড়িতে 57 বছর বয়সী প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাওয়া যায় সুইসাইড নোট। এনআরসি আতঙ্কে আত্মহত্যা, এই দাবিতে সরব হয় তৃণমূল। এরই মধ্যে বিতর্কের টুইস্ট যোগ করেন মৃতের ভগ্নিপতি। এইখান দিয়ে আঙুল কাটা ছিল, বুঝলেন তো? এবার আঙুল কাটা, কোনো কিছু লিখতে দেখেছেন কোনোদিন না। এই মন্তব্য হাতিয়ার করেই সুইসাইড নোট নিয়ে প্রশ্ন তুলে ময়দানে বিজেপি। সম্পূর্ণ মিথ্যা, সাজানো। ওই হাতের অক্ষরও উনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠান। তো তার হাতে গিয়ে তার জানলা ভাঙা ছিল, সেখান থেকে ঢুকে হাতের মধ্যে সুইসাইড নোট ঢুকিয়ে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত, কি ব্যাপারে কথা বলবেন, কি ইস্যু করবেন। মৃতের ভাইয়ের স্ত্রীর দায়ের করা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পেয়ে মামলা রুজু পুলিশের। উদ্ধার হওয়া সুইসাইড নোটের ফরেন্সিক পরীক্ষা হবে জানিয়েছে পুলিশ। তা নিয়েও কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো। এখানে কি হয় ফরেন্সিক জানে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক, বলছি দাদা একদম, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। গেরুয়া শিবিরের যুক্তি ওড়াতে সক্রিয় তৃণমূল। প্রদীপ করের রান্না করা ছবি দেখিয়ে তৃণমূলের পাল্টা দাবি, যদি কারুর কোনো কারণে ডান হাত কোনোভাবে অকেজো থাকে, সে মানুষটি বাঁ হাত দিয়ে কাজ করেন না। প্রদীপ করকে দেখা যাচ্ছে তিনি রান্না করছেন, তার বাঁ হাতকে মূলত ব্যবহার করছেন খুন্তিটির জন্য, এবং একটা পিকনিকে, মানে বাড়ির ছোট্ট 4টে আলু নয়। বুধবার পানিহাটি পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই বৃহস্পতিবার পানিহাটিতে তৃণমূলের মিছিল হয়েছে জেলায় জেলায়। বাংলার ইতিহাস, এই ইতিহাসকে বিকৃত করে বিজেপির মন্ত্রী থেকে বিজেপির শান্ত্রীরা এবং বিজেপির লোকেরা যেভাবে অপপ্রচার করছে, এটাই মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। পানিহাটির আত্মহত্যা নিয়ে মঙ্গলবারই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ফের সরব মুখ্যমন্ত্রী। লিখেছেন, নির্বাচন কমিশনের ঘোষণার মাত্র 72 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পোস্টের একেবারে শেষে লিখেছেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা মানুষের অধিকার রক্ষায় লড়ব এবং বিজেপির সমাজ বিনাশী ষড়যন্ত্রকে রুখে দেব। তৃণমূলের যুক্তি খণ্ডন করে তদন্তের দাবি সুকান্ত মজুমদারের।
প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তির নাম 2002-এর লিস্টে আছে তার তো এসআইআর নিয়ে চিন্তার কোনো কারণ হওয়ার কথা না। এই ধরনের মানুষ যারা আছে তারা তো নেতাদেরকে বিশ্বাস করে। এই মিথ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, সেই মিথ্যে ভয়ের বাতাবরণের দ্বারাও এই আত্মহত্যাটা সংগঠিত হলো কিনা সেইটা সবার আগে দেখা উচিত। যে এসআইআর নিয়ে এত বিতর্ক, সেই এসআইআর এ অবশ্য আপত্তি নেই মৃতের প্রতিবেশীদের। এসআইআর তো অবশ্যই হোক, সেটা তো অবশ্যই চাই আমরা। এসআইআর যেটা যে নিয়ে এত তোলপাড় চলছে, সেটা কি এটা তো কোনো খারাপ কিছু না, এটা ভালো জিনিস। ভোটার তালিকায় নাম তোলার মতো কাজে এত বিতর্ক কেন? প্রশ্ন পানিহাটির পাড়াতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এক মৃত্যুতে অস্বস্তি, আরেক মৃত্যুই অস্ত্র। পাশাপাশি দুই জনপদ, পানিহাটি আর আগরপাড়া। এই পানিহাটি তিলোত্তমাই অস্বস্তিতে ফেলেছিল তৃণমূল কংগ্রেসকে, আর আগরপাড়ার প্রদীপ করকে অস্ত্র করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ক্যাম্পেইন শুরু করে দিল। স্লোগান উঠল, জাস্টিস ফর প্রদীপ কর। জাস্টিসের দাবি সেদিনও উঠেছিল, জাস্টিসের দাবি এখনো উঠছে, শুধু আরজি কর বদলে হয়ে গেল প্রদীপ কর। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। লাতিন শব্দ জুস্তিতিয়া। জুস্তিতিয়া থেকে এসেছিল জাস্টিস কথাটা। আপাতত এই কথাটাই এখন রাজনীতির হাতিয়ার। পানিহাটির বাসিন্দা আরজি করের ডাক্তারি পড়ুয়া তিলোত্তমার খুন ধর্ষণের স্লোগান উঠেছিল জাস্টিস ফর আরজি কর। এক বছর পর সেই পানিহাটির এক বাসিন্দার আত্মহত্যাতেই ফিরে এলো জাস্টিসের দাবি। দাবিদার আর বয়ান বদলালো দুটোই, হলো জাস্টিস ফর প্রদীপ কর। তিলোত্তমার মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেবারই প্রথমবার রাজনীতির ব্যানার ছাড়া পথে নেমেছিল প্রতিবাদ। সেবারই প্রথমবার বিপাকে পড়েছিল শাসক ও সরকার। তারপর রাজনীতির ছোঁয়ায় আন্দোলন পথ হারিয়েছিল, কিন্তু শাসক কি ভুলেছিল বিরোধিতা স্লোগানগুলো? এক বছর পার, তিলোত্তমার আন্দোলনটা আর নেই, কিন্তু ভোট ওটা তো আসন্ন। তাই ফের একবার জাস্টিস, এবার জাস্টিস ফর প্রদীপ কর। কে প্রদীপ কর? যিনি মৃত্যুর পর বেঁচে উঠেছেন, বলা ভালো তাকে ধরেই বেঁচে উঠেছে ভোট রাজনীতি। অনুঘটক প্রদীপ কর। এক বছর আগে তিলোত্তমা অনুঘটক হয়েছিলেন। তিলোত্তমার মৃত্যুটা হয়ে উঠেছিল শাসকের বিরুদ্ধে প্রতিবাদের অনুঘটক। আর প্রদীপ কর পাল্টা কি শাসকের হাতিয়ার? জাস্টিসের এমন রং বদলে প্রশ্ন তুলছে বিরোধীরা। জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান দিয়েছেন। দেখুন, ও বেসিক্যালি একটা গরুচোর, কয়লাচোর, চাকরি চোর তো ছিলই, আমরা জানতাম, কিন্তু ও একটা স্লোগান চোরও, সেটা আজকে জানলাম। এই যে এত ভাড়াটে লোক পুষেছে, তাদের মাথাতে একটা অরিজিনাল লাইন বার করতে পারলো না। জাস্টিস ফর আরজি কর থেকে চুরি করে স্লোগান বানাতে হচ্ছে। উনি আরজি করের স্লোগানটাকে নকল করে নিয়ে চেষ্টা করছেন যে আরজি করটাকে মিমিক করার জন্য। ওনার বক্তব্য রাখার সময় মনে হয়েছে, তোরা যতই কর জাস্টিস ফর আরজি কর, আমি দেখিয়ে দিলাম যে তোরা কিছুই করতে পারলি না। আমার জাস্টিস চাওয়ার ফারাকটা বুঝিয়ে দিচ্ছে শাসকও। তিলোত্তমার আন্দোলন এবং আরজি করের জাস্টিস স্লোগান দুটোই যে রং চড়ানো ছিল প্রদীপ করের জন্য জাস্টিস চেয়ে, সেটাই বলতে চাইছে তৃণমূল কংগ্রেসও। জাস্টিস ব্যাপারটা হচ্ছে ন্যায় বিচার মানুষকে। তো যে কেউ যখন যারা ন্যায় বিচার চাইবেন, তো প্রদীপ করের নাম যদি প্রদীপ কর হয়, সেটা তো আমরা ঠিক করিনি। তো এখন তার উপর অবিচার হয়েছে, আমরা বলেছি জাস্টিস ফর প্রদীপ কর। আমরা তো সেখানে কোনো বিকৃতি ঘটাইনি, যেটা এর আগের ক্ষেত্রে বিকৃত করা হয়েছিল। তথ্যগুলোকে বিকৃতি করে করে ওই সমস্ত রকমভাবে একটা মিথ্যাচার করা হয়েছিল। জাস্টিস মানে ন্যায়, মানে অধিকার। আম জনতার জীবনে জাস্টিস আসুক না আসুক, পানিহাটিতে জাস্টিস পৌঁছনোয় অনেকেই বলছেন যাক, জাস্টিসের বৃত্ত সম্পূর্ণ হল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ওয়াকফ আগ্রাসনে প্রাণ গিয়েছিল মুর্শিদাবাদের জাফরাবাদের পিতা পুত্রের, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। মূর্তি তৈরি করতেন তারা। দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, কেউ পিতা পুত্রের মৃত্যুর কোনো খোঁজ নেয়নি। জগদ্ধাত্রী পুজোর পর বিজেপি তাদের আর্কাইভ থেকে পিতা পুত্রের মৃত্যুর খতিয়ান খুঁড়ে বার করেছে। কেন? তার কারণ আগরপাড়ায় প্রদীপ করের বাড়িতে তার মৃত্যুর পর একদিনের মাথায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে বিস্তর অভিযোগ তুললেন যে এসআইআর, এনআরসি আতঙ্কে মারা গেছেন, আত্মহত্যা করেছেন প্রদীপ কর। এবার বিজেপি কি করবে? মৃত্যু দিয়ে মৃত্যু রাজনীতি খণ্ডন করার চেষ্টায় কি বিজেপি? সাধারণ মানুষের একটাই
প্রয়াতদের নিয়ে রাজনীতির টানাটানি। পানিহাটিতে আত্মঘাতী প্রদীপ করের বাড়িতে ছুটে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুকান্ত মজুমদারের প্রশ্ন, মুর্শিদাবাদে কেন যাননি? যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি কেন? ওটা শ্যুট করে না নাকি? কারণ যে জাহাঙ্গীরকে উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবেন ভাবছেন ওই জেলার, সেই জাহাঙ্গীরের গোত্রের লোক ওখানে মারামারি করে মেরে ফেলেছিল, সেই জন্য ওখানে যাওয়া যাবে না। এপ্রিলে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হিংসা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে। বাড়ির উঠোনেই প্রাণ যায় বাবা ছেলের। এলাকায় সিপিএম কর্মী বলে পরিচিত হরগোবিন্দ চন্দনদের বাড়িতে যান সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশে দাঁড়াতে ছুটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের অভিযোগ, সরকার শাসক দল ব্রাত্য করেই রেখেছে তাদের। নিহত হরগোবিন্দ স্ত্রীর আক্ষেপ, 7 মাসে পড়ে গেলাম, আর স্বামী ছেলেকে কেটে ফেললে, কেউ আসেনি, আর ভাইপো আসেনি, ও আসেনি, কেউই তো কেউ কিছু দিলে না। এত পূজা গেল, ই গেল, দুর্গা পূজা গেল, এই কালী পূজা গেল, কেউই তো কিছু দিলে না। আমাদের ছেলেপিলা আছে, আমি আছি, কি করে সংসার চলবে? তৃণমূল যদিও হরগোবিন্দর পরিবারের অভিযোগ অস্বীকার করতে মরিয়া। সর্বৈব মিথ্যে কথা। যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তখন পরিবারের লোকজন যাতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা না করতে পারে তার জন্য বিজেপির নেতৃত্ব তাকে তুলে এনে সল্টলেকে এক বিজেপি নেতার বাড়িতে লুকিয়ে রেখেছিল। শাসক নেতারা যে দাস পরিবারের উঠোনে পা রাখেননি মানছে স্থানীয় তৃণমূল। এই বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন বাড়িতে? না, আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, কেউ আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেনি? না, কেউ আসেনি। প্রয়াতদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও কি রাজনীতি? উঠছে প্রশ্ন। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর চলছে, বিরোধিতাও চলবে, আর নির্বাচন কমিশনের উপর একটা রাজনৈতিক চাপও বজায় রাখবে রাজ্যের শাসক দল। কিন্তু সবকিছুই হবে ভারসাম্য বজায় রেখে। কিন্তু ভারসাম্য বজায় রেখে এই সমস্ত বিষয়টা হবে কি করে? যে কারণেই এবার ভার্চুয়ালি বৈঠক করে ক্লাস নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই যে আগরপাড়ায় প্রদীপ করের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই বিষয়টাকে হাতিয়ার করে নভেম্বরে নিজে রাস্তায় নামছেন। অর্থাৎ যতদিন না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ততদিন আন্দোলনের পথেই থাকবে তৃণমূল কংগ্রেস। মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। 4 তারিখ থেকে 1 মাস যতদিন ফর্ম বিলি হবে আমি রাস্তায় থাকবো। এসআইআরকে সামনে রেখে ভোটার তালিকায় কারচুপির গন্ধ পাচ্ছে তৃণমূল। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি। কমিশনের উপর চাপ বজায় রাখতে সুরটা বেঁধে দিয়েছেন দলের নাম্বার 2। এসআইআরে অভিযোগ নামাকে আরও পোক্ত করতে সাংগঠনিক প্রস্তুতির সঙ্গে রাজ্য জুড়ে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসক দল। 26-এর মহাযুদ্ধের আগে এসআইআর নিয়ে দলের স্ট্র্যাটেজি ঠিক করতে শুক্রবার বিকেলে ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট এবং বিএলওদের কাজ শুরু হবে নভেম্বর মাস থেকে। তার আগে গোটা দলকে রাস্তায় নামাচ্ছেন অভিষেক। এলাকায় এলাকায় ক্যাম্প করবেন তারা। রাজ্য স্তরের বিভিন্ন নেতারা বিভিন্ন জেলায় যাবেন গোটা প্রক্রিয়া পরিদর্শনে। রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত নেতা কর্মীদের সঙ্গে ভোট প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত জেলা, ব্লক, বুথ স্তরের পদাধিকারীদের বৈঠকে ডাকা হচ্ছে। থাকবেন বিধায়ক, সাংসদদের সঙ্গে দলের সব স্তরের জনপ্রতিনিধিরা। এসআইআর নিয়ে করণীয় কি তার রুটম্যাপ দেবেন অভিষেক। পুরো এসআইআর প্রক্রিয়ায় নজরদারি ও আম জনতাকে সহায়তায় প্রয়োজনীয় পরামর্শ দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিশাই হয়তো উনি দেবেন যে মানুষের পাশে থাকতে হবে এবং সেটা কিভাবে থাকবে। সেখানে যেন আমাদের প্রত্যেকটা তৃণমূল কর্মীকে বাংলার প্রত্যেকটা মানুষ তার পাশে পায়, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেই বিষয়ে উনি বার্তা দেবেন এবং রাজনৈতিক দিশা দেখাবেন। এসআইআরের বিরোধিতায় নভেম্বরে কলকাতায় বড় কর্মসূচি তোড়জোড় শাসক শিবিরে। এই তৎপরতার মাঝেই আগরপাড়ায় প্রদীপ করের মৃত্যুকে হাতিয়ার করে পথে নেমে পড়েছে তৃণমূল। এই প্রতিবাদকে রাজ্যের অন্যত্রও ছড়িয়ে দিতে চাইছে দল। সব স্তরে দলকে পথে নামানোর সেই পথটাই বৈঠক থেকে বাতলে দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরকে সামনে রেখে ভোটার লিস্টে কারচুপির যে অভিযোগ তুলছে শাসক দল, নির্বাচনের প্রচারের আগে এই অভিযোগকে নিয়ে কিন্তু গোটা দলকে রাস্তায় নামাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।
এসআইআর আতঙ্কে আরও এক আত্মহত্যার অভিযোগ সামনে এসেছে, আর এবার আগরপাড়ার পর ইলাম বাজারে এই আত্মহত্যার অভিযোগ সামনে এসেছে একজনের। বৃদ্ধের মেয়ের বাড়ি থেকেই সেই মৃতদেহ উদ্ধার হয়েছে এবং জানা যাচ্ছে সে আতঙ্কিত ছিল এই এসআইআর নিয়ে। এবং এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই রাজনৈতিক যে বিতর্ক, সেই বিতর্ক শুরু হয়েছে। মৃতের পরিবারকে দায়ী করছে বিজেপি, অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বিজেপিকে দায়ী করা হচ্ছে এই আত্মহত্যার জন্য। বাংলা সহ 12 রাজ্যে এসআইআর নির্বাচন কমিশনের ঘোষণার পরই তুঙ্গে রাজনীতি, আর তার মাঝেই উঠে আসছে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। আগরপাড়ার প্রদীপ করের পর এবার আত্মহত্যার অভিযোগ বীরভূমের ইলাম বাজারে। বৃহস্পতিবার ইলাম বাজারের স্কুলবাগান সুভাষ পল্লীর বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় এক বৃদ্ধের দেহ। 95 বছরের ওই বৃদ্ধের নাম ক্ষিতীশ চন্দ্র মজুমদার। পরিবার জানিয়েছে তিনি আদতে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। কয়েক মাস ধরে তিনি ইলাম বাজারে মেয়ের বাড়িতে থাকছিলেন। পরিবারের দাবি এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন ক্ষিতীশ বাবু। সকালে এসে দেখি বাবার গলায় ধরে দিয়েছে। কেন, কি কারণে? ওই যে বলছে যে কি হবে, শেষ না কি বলে ওগুলা যে হবে, এগুলার মনে হয় ভয়ে আতঙ্ক হয়ে গেছে। এসআইআর নিয়ে আতঙ্কে ছিল? আতঙ্কা ছিল। তো দাদু যেহেতু এসেছে অনেকদিন, কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আগে থেকে করা ছিল না, সেরকম আগের দিনের মানুষ অত কিছু গুরুত্ব দেয়নি এসব কাগজপত্রকে। 2002 সালে তার কি নাম ছিল? না, নাম ছিল না। এই কথা আপনাদেরকে বলেছে? হ্যাঁ বলেছে। ওই জন্যই দাদু আতঙ্কে ছিল যে দাদুকে তাড়িয়ে দেওয়া হয়, কোথায় যাবে, কি করবে, শেষ বয়সে এসে, ওই জন্যই দাদু সুসাইড করেছে। জানা গিয়েছে কয়েক দশক আগে ক্ষিতীশ বাবুর পরিবার বাংলাদেশ থেকে পশ্চিম মেদিনীপুর এসে স্থায়ীভাবে থাকতে শুরু করেন, কিন্তু 2002 এর ভোটার তালিকায় তার নাম ছিল না। পরিবারের দাবি এতেই ক্ষিতীশ বাবুকে আতঙ্ক ঘিরে ধরেছিল, যার জেরে শেষ পর্যন্ত তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। ক্ষিতীশ বাবুর পরিবারের দাবি নিয়ে শুরু হয়ে যায় রাজনীতি। একে এসআইআর এর বিরুদ্ধে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েন তৃণমূলের নেতারা। উল্টো দিকে ক্ষিতীশ বাবুর মৃত্যুর জন্য তার পরিবারকেই কাঠগড়ায় তুলছে বিজেপি। আমার কাছে খবর আছে বাড়ির লোকে বৃদ্ধটাকে খেতে দিচ্ছিল না, মিলে মরে সে না খেতে পেয়ে আত্মহত্যা করেছে। ওই বাড়ির লোককে গ্রেফতার করে তদন্ত হওয়া উচিত। এটা 95 বছরের লোক, সে এসআইআর খায় না, গায় না, গায়ে মাখে না, মাথায় দেয়, জানেই না, আর সে এসআইআর নিয়ে আত্মহত্যা করলো। এই আতঙ্কগুলো তৈরি হচ্ছে কেন? 1 কোটি কেটে দেবো, 1 কোটি 20 লক্ষ, মানে ব্যাপারটা কি তাহলে? এই যে করছে বলেই তো এই অবসাদগুলো তৈরি হচ্ছে মানুষের মনে। একটা সরকার তার কাজটা কি? নাগরিকদের রক্ষা করা, নাগরিকদের কি মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটা তাদের কাজ। মৃত্যু নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির বিতণ্ডা। এদিকে এসআইআর আতঙ্কে পর মৃত্যুর অভিযোগও সামনে আসছে। সেই সব দাবি আর অভিযোগ নিয়ে বেশ কিছু সংগত প্রশ্ন উঠছে, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে একাংশের মানুষের মধ্যে এসআইআর নিয়ে উৎকণ্ঠাও আছে, বিশেষ করে সেই রাজ্যে যেখানে বিপুল সংখ্যার মানুষ 7 দশক ধরে সীমান্ত পেরিয়ে এসে এখানে বসবাস করছেন। ফলে বোঝা যাচ্ছে এসআইআর বিতর্ক থেকে আপাতত নিষ্কৃতি নেই ভোটমুখী বাংলার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিএলওদের জন্য একাধিক নির্দেশিকা জারি কমিশনের। বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছে যাবেন এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য। যদি ভোটারদের দেখা না পান তাহলে সেই এনুমারেশন ফর্ম লেটার বক্সে রাখতে হবে। তারপর সেই এনুমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য তাদেরকে বাড়িতে পৌঁছতে হবে এবং জমা নেওয়ার পর তার সই করে দিতে হবে। কিন্তু সব থেকে বড় প্রশ্নটা কি বলুন তো, বিএলওরা কি কমিশনের কাছ থেকে নিয়োগপত্র নিচ্ছেন? মানে এরপর তাহলে কমিশন কি করবে? ডেডলাইন পেরোতেই অ্যাকশনে নির্বাচন কমিশন। সবাইকে নিয়োগপত্র নিলেন, কারা নিলেন না বিএলও পদে নিয়োগপত্র? জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব। বিভিন্ন জেলায় জেলায় বিএলওরা কাজ করতে অনিচ্ছুক, এমনটা অনড় মনোভাব দেখানো হলেও কমিশনের যুক্তি রয়েছে যে এখনো পর্যন্ত সন্ধ্যে 6টা পর্যন্ত কমিশনের অন্দরে কোনো জেলা শাসক এমন কোনো তথ্য দেননি যে কোনো বিএলও অস্বীকার করেছেন যে তিনি ডিউটিতে যাবেন না। কার্যত বিএলওরা সকলে যোগদান করছেন, এমনটা ধরে নিয়েই পরবর্তী পদক্ষেপের দিকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে চলেছে নির্বাচন কমিশন। আর যে বিএলওরা প্রথমবার দায়িত্বে, তাঁরা কি বলছেন, কতটা চাপে আছেন তারা? বেশ চিন্তিত আছি। এর আগে বিহারে এসআইআর হয়েছে, মিডিয়াতে দেখতে পেয়েছি যে বিএলওরা নানা রকম প্রবলেমে পড়েছে, বিভিন্ন পলিটিক্যাল প্রেশার, তার সাথে সাথে কাজ করতে গিয়ে নানা রকম ভুল ত্রুটি হয়েছে।
ভুল ত্রুটির ফলে দায়টাও তো বিএলওর, এবং তারা অনেক জায়গায় অনেক প্রবলেমে পড়েছে, অনেক বিএলও তো জেলেও আছে। এগুলো তো একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে আমাদের কাছে। বিএলওদের জন্য একগুচ্ছ গাইডলাইন জারি করেছে কমিশন। বুথেই লেখা থাকবে বিএলওদের নাম ও ফোন নম্বর। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বিএলওরা। ভোটারের দেখা না পেলে ফর্ম রাখতে হবে লেটার বক্সে। ভোটারদের লিঙ্ক বিএলও নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নেবেন। এনুমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য বাড়ি যেতে হবে বিএলওদের। এনুমারেশন ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে সই করতে হবে। ভোটার বাইরে থাকলে ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করতে পারবেন। এবার বাদ দিলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার দলবল তার বাড়িতে হামলা করবে, পুলিশ মামলা দেবে, যদি এরকম হয় সেক্ষেত্রে তার সুরক্ষার দায়িত্ব কে নেবে? আমার মনে হয় নির্বাচন কমিশনকে, স্পেশালি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে সেন্সিটিভলি এই বিষয়টি কনসিডার করা উচিত এবং বিএলওদের প্রতিনিধি দলের সাথে প্রয়োজনে বসা উচিত। যত এই ধরনের হুমকি হবে তত কিন্তু সাধারণ মানুষ যে বিএলওরা আছেন তারা ভয়ে গুটিয়ে যাবেন এবং যে কাজ নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় করতে চাইছেন সেটা তারা করে উঠতে পারবেন। সমস্যা এটা তো ভাবাই উচিত, কারণ গত এসআইআরটা 2 বছর ধরে হয়েছে, সেটা 2 মাসে করতে গেলে অতিরিক্ত চাপ তো পড়বেই, তাতে যেমন ভুলও হবে তেমনি প্রচুর সংখ্যক মানুষকে জুড়তে হবে, যার ফলে এই ব্যালেন্সটা রাখা। অন্যদিকে বিএলও পদ থেকে সরিয়ে দেওয়া হলো তৃণমূল নেতা তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য মতিউল আনসারিকে। মালদার মানিকচকের এনায়তপুরে বিএলও করা হয়েছিল মতিউলকে। শ্রাবন্তী সাহা, দীপঙ্কর দাস ও শুভতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। পূর্ব বর্ধমানের বেগুনকোলার মাথা ব্যথা একটা ব্রিজ। হ্যাঁ, অজয় নদীর ওপর একটা সেতু হলে ওই প্রত্যেক বছর বন্যা, এবং বন্যা হলেই গ্রামের ভেতরে অ্যাম্বুলেন্স ঢোকে না, এই ধরনের সমস্যাগুলোর সমাধান হয়। সেজন্যই তারা চিন্তিত একটা ব্রিজ নিয়ে, কারণ গ্রামের মানুষজন গ্রাম ছাড়া হচ্ছেন। বেগুনকোলার ছেড়ে সাধারণ মানুষজন তারা চলে যাচ্ছেন, এবং তাদের যাওয়া আটকাতে এখন সবথেকে বড় বেগুনকোলার মাথা ব্যথার কারণ হচ্ছে ওই একটা ব্রিজ। দেখ খুলে তোর 3 নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। বীরভূমের গণতন্ত্র নিয়ে লেখা শঙ্খ ঘোষের লাইন নিয়ে যতই বিতর্ক থাক, বীরভূমের পাশের জেলা পূর্ব বর্ধমানের কাটোয়ার বেগুনকোলা গ্রামে উন্নয়নের খড়গ যে ভোঁতা তা নিয়ে কোনো বিতর্ক নেই। এটা অজয় নদ, এখন শান্ত, কিন্তু ফি বছর বর্ষায় অজয় দুরন্ত। তখন তার কুল ভেসে যায় বেগুনকোলা। এখানে গ্রামবাসীরা মানে খুবই বন্যা, যাতায়াতের রাস্তা তেমন নেই, ধরুন এগুলোর জন্য মানুষ কিন্তু ওপার চলে যাচ্ছে। মানুষ না থাকলেই তো ধরুন তাদের বাচ্চারাও থাকতে পারছে না। অজয়ের বন্যায় ফি বছর বেগুনকোলা শুধু ভাসে না, ভেসে যায় বেগুনকোলার যাবতীয় উন্নয়নের স্বপ্ন। গ্রামের অধিকাংশ ভিটেতে এখন তাই ঘুঘু চড়ার দশা। গ্রাম ক্রমশ ফাঁকা হয়েছে, গ্রাম ছেড়ে চলে গেছেন গ্রামের মানুষ। একসময় গ্রামের যে স্কুল থেকে ভেসে আসতো ছাত্রছাত্রীদের গলার আওয়াজ, 100রও বেশি ছাত্রছাত্রী পড়তো যে স্কুলে, সেই স্কুলে এখন পিন পড়লে শব্দ হয়। স্কুলে টিকে আছে কতজন জানেন? মাত্র 9 জন পড়ুয়া। বর্তমানে আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 9 জন, আর শিক্ষক শিক্ষিকা আছি আমরা 2 জন। আরো কমবে কি নাকি কি জানি, এখন তো গুটিগত লোক আছে, আর কমার্স চান্স খুব কমই আছে, আর আমার এখন তো ছেলে পিলেই কম। বেগুনকোলার কোল এখন খালি। গ্রামের অধিকাংশ বাসিন্দা পাত্তারি গোটাতে বাধ্য হয়েছেন, কারণ তাদের গ্রামে খড়গ হাতে দাঁড়ানো তো দূরের কথা, উন্নয়নকে হামাগুড়ি দিতেও দেখা যায়নি। বর্ষার সময় রাত বিরেতে কাউকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না। গ্রামে কেউ মেয়ের বিয়ে দিতে চায় না। বিধানসভা ভোটের আগে বেগুনকোলার আশা একটাই, উন্নয়ন এবার একটু নিজের পায়ে দাঁড়াক। যখন বৃষ্টির সময় যখন বৃষ্টি হয় তখন তো যেতেই পারে না ছেলেপিলি স্কুল, তখন বাড়িতেই থাকতে হয়, পড়তে যেতেও পায় না। বন্যা বৃষ্টি তখন তো যেতেই পারে না, কোনো সময় যেতে পারে না এখান থেকে। ওর জন্য প্রশাসনকে জানাননি? এখানকার জানি যে কোনো তো ইয়ে নাই না। গ্রামের রাস্তাঘাট ঠিকঠাক না হলে, বন্যায় প্রতি বছর চোখের জলে নাকের জলে হলে কি হবে? বেগুনকোলা আরো খালি হবে। নদের ওপারে কাটোয়া শহর, সেখানে সুখ শান্তির খোঁজে বেগুনকোলা ছেড়ে পালাবেন মানুষ। তাই গ্রামবাসীদের দাবি একটা ব্রিজ হোক পাকাপাকি, কিন্তু কবে হবে? সামনে ভোট, নেতারা কি উন্নয়ন নিয়ে মাথা ঘামাচ্ছেন নাকি নিজেদের স্বার্থ নিয়ে? স্কুলটাও বন্ধ হয়ে যাবে এবং গ্রামটা একটা জনহীনকর গ্রামে পরিণত হবে। এই যে অবস্থা, খালি এটা বেগুনকোলা গ্রাম বলে না, প্রত্যেকটা গ্রামাঞ্চলে বেশিরভাগ জায়গায় এরকম পরিস্থিতি। কিন্তু আমাদের মাননীয় কি দেখতে পাচ্ছি, মঞ্চে সদর্ভে বলছে ওনার নাকি 100% কাজ হয়ে গেছে। যাতে মানুষকে এত মোটিভেশন করে যাতে স্কুলটা আরো ভালো করে চালানো যায় সেটা করব। স্কুলটা বন্ধ করতে হতে দিলে হবে না। অজয়ের জলে ভেসে যায় নৌকা।
বেগুনকোলা ভেসে যেতে দেখে উন্নয়নকে। উন্নয়ন কি কখনো বেগুনকোলায় মাথা তুলতে পারবে? অজয় উত্তর দেয় না, পরের বসার জন্য উত্তর জমিয়ে রাখে। কাটোয়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মৃতের মর্তে আগমন, ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবির বাস্তবায়ন এই বাংলায়, এই বঙ্গেরই কাটোয়ার কোয়ারা গ্রামে। সেখানে ভোটার তালিকায় জীবন্ত মরে ভূত হয়ে যা মানুষগুলো, এমনকি তাদের জনাদেশ পড়ে লোকসভা, বিধানসভা, এমনকি ত্রিস্তর পঞ্চায়েতেও। এমন গণতন্ত্র কোথাও খুঁজে পাবে না কো তুমি। বলুন তো, ভূত কোথায় থাকে? আপনি বলবেন জঙ্গলে, আশ শেওড়ার গাছে, পোড়াবাড়িতে বা ভুসুন্ডির মাঠে। কিন্তু ভোটার তালিকাতেও যে ভূত থাকে তা কি জানেন? বিশ্বাস হচ্ছে না তো? চলুন পূর্ব বর্ধমানে কাটোয়ার 2 নম্বর ব্লকের কোয়ারা গ্রামে। জবা দাস কেউ আছেন? জবা দাস কোথায়? জবা দাস মরে গেছে। কত বছর আগে? 12 বছর হইল। ভোটার তালিকায় নাম দেখা যাচ্ছে এখনো। ইনি কে হয়? এটা আমার মেয়ে ছিল। মারা গেছেন, প্রমাণ কি আছে? প্রমাণ কিছুই না, এইটাই প্রমাণ বোধহয়। এটা কি? হ্যাঁ, শ্মশান ঘাট। এখানে স্পষ্ট যে জবা দাস কিন্তু মারা গেছে 2014 সালে, অর্থাৎ প্রায় 10 বছর হতে চলল। 10 বছর আগে প্রয়াত জবা দাস, তার নাম ভোটার তালিকায়। এরকম আরো অনেকে আছেন, প্রমাণ হাতে গরম। আরও একটি পরিবার, আরও একটি নাম, সন্ধ্যা দাস, যিনি এই নির্বাচন কমিশনের ভোটার তালিকায় এখনো জলজ্যান্ত বেঁচে রয়েছেন। তা বলার চেষ্টা করি। কেউ আসেন বাড়িতে? সন্ধ্যা দাস কে? মাসি। এই যে ছবি দেখতে পাচ্ছেন, ইনি কে হন? মাসি হয়। উনি কোথায়? উনি মারা গেছে। ডেথ সার্টিফিকেট? এই ডেথ সার্টিফিকেটে কিন্তু একদম স্পষ্টভাবে দেখানো হচ্ছে যে সন্ধ্যা দাস তিনি মারা গেছেন। কিভাবে উঠলো এই নাম? উনি তো মারা গেছেন। তাহলে আমরা কি করে জানবো? বলছি তো আপনাকে, আমি তো বলতে পারবো না। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, কোয়ারা গ্রামে 258 নম্বর বুথের 1125 জন ভোটারের মধ্যে 59 জনই মৃত। 10 বছর, 8 বছর, 5 বছর আগে মারা গিয়েছেন। তারপরও নাম জল করছে ভোটার তালিকায়। আমরা ভোটার লিস্ট থেকে দেখছি প্রায় 59 জন মৃত ভোটার। প্রায় 8-10 বছর ধরে এদের নাম রয়ে গেছে এবং তৃণমূল বিগত দিনে যত নির্বাচন হয়েছে এই মৃত ভোটারগুলোর ভোট তারা দিয়ে দিয়েছে। আমার হাতে রয়েছে 2025-এর সংশোধনী ভোটার তালিকা। ভূতি দাস, তার নাম এখনো ভোটার তালিকায় রয়ে গেছে। কে হন আপনি? নাতি হয়। ইনি কে? ঠাকুমা। ইনি কোথায়? ইনি উনি মারা গেছে। কত বছর আগে মারা গেছে? 12-13 বছর আগে। যদি একটা বুথে 60 জন হয়, তাহলে কাটোয়া বিধানসভায় 301টা বুথ আছে এই মুহূর্তে, তাহলে 18,000 ভোটার জাল ভোটার গড়ে আছে। তৃণমূল কোনোভাবেই তাদের নামগুলো কাটছে না, এগুলোকে ইমিডিয়েট বাদ দেওয়া হোক। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে তৃণমূল। তাদের স্পষ্ট কথা, ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব তো নির্বাচন কমিশনের। এখানে তাদের কি ভূমিকা? সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কোনো মৃত ব্যক্তির ভোট দেওয়া হয় না। মৃত ব্যক্তি কীভাবে ভোট দিতে আসবে? কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়, সব পার্টির সেখানে এজেন্ট বসে থাকে। পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী জানিয়েছেন, পুরো বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন, উপযুক্ত ব্যবস্থা নেবেন। ভোট তাড়াতে ওঝা লাগে, নির্বাচন কমিশন কি সেই ওঝার ভূমিকা নিয়ে ভোটার তালিকা থেকে ভোট তাড়াতে পারবে? এসআইআর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে কি ভোটার তালিকায় ভূতের বাসা ভাঙতে পারা যাবে? সংশয় কিন্তু থাকছে। কাটোয়া থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। এইমস, ভালো চিকিৎসার জন্য গোটা দেশের মানুষ এক বাক্যেই এইমসের ওপর ভরসা করেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সে এইমসের ধাঁচে হাসপাতাল এ রাজ্যে হওয়া নিয়ে একটা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক তরজা হয়েছে। আপনারা অনেকেই সেটা জানেন। হলে কোথায় হবে? উত্তরবঙ্গে হবে না দক্ষিণবঙ্গে হবে, রায়গঞ্জে হবে না অন্য কোথাও হবে? এবং এই যে রাজনৈতিক তরজা, সেটা ওই 1-2 দিন বা 2-3 মাস বা 1-2 বছরে সীমাবদ্ধ ছিল না, দশকের পর দশক ধরে হয়েছে। অবশেষে এইমস হয়েছে নদিয়ার কল্যাণীতে, সেখানে কর্মী নিয়োগও হচ্ছে। আর এখানেই অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে একটা নতুন বিতর্ক দানা বেঁধেছে। একজন বিজেপি বিধায়কের নিশানায় আরেকজন বিজেপি বিধায়ক। অম্বিকা বাবু কি করে
ওখানে 30 জন মানুষ ভুবনেশ্বরের আইডি কার্ড দিয়ে কাজ করালেন। যে অভিযোগ অসীম সরকার করছে একদম সর্বত মিথ্যা এবং আমি বলবো প্রমাণ করে দেন। বাংলায় প্রথম এইমস তৈরির জন্য কৃতিত্ব দাবি করে বিজেপি। সেখানেই অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে পদ্ম শিবিরে তুমুল কাদা ছোড়াছুড়ি। কার কাছের লোক কাজ পাবে তা নিয়ে বিতণ্ডা। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের অভিযোগ, নানা রকম কারচুপি করে এইমসের লোক ঢুকিয়েছেন দলেরই বিধায়ক অম্বিকা রায়। আমি জানতে চাইবো যে অম্বিকা রায়কে এই কার্ড দেওয়ার অধিকার দিল কে? ওখানে কাজ করানোর এমসের পারমিশন না নিয়ে এমসের মধ্যে কাজ করলো কারা? কিভাবে কাজ করলো? বিজেপি বিধায়ক অসীমের অভিযোগ, হাউসকিপিংয়ের জন্য 84 জন অস্থায়ী কর্মী নিয়োগের কাজ চলছে। প্রথমেই 6 জনকে কাজে সুপারিশ করেন বিধায়ক অম্বিকা রায়। তার অভিযোগ, রাষ্ট্রপতি সফরের সময় কারচুপি করেন বিজেপি বিধায়ক। 30 জনকে নকল আই কার্ড দিয়ে কাজে ঢোকান অম্বিকা রায়। ভুবনেশ্বরে এমসের কার্ড দেখিয়ে কল্যাণীতে কাজ হয়। তবে এখানেই থামেননি কবিয়াল অসীম। কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিয়োগে কারচুপির অভিযোগে সিবিআই তদন্ত চেয়েছেন। সতীর্থকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অম্বিকা। আমি সিবিআই তদন্ত চাইব যে কোথা থেকে কে কার্ড দিল আর 2 মাস পর্যন্ত কাজ করলো। এমসে ওরা কি ঘাস খাচ্ছিল? টাকা প্রচুর জায়গা ভাগ হয়েছে। আমাদের পার্টি যারা নাকি নেতৃস্থানীয় রয়েছে, রাজ্যের রয়েছে, তারা দেখবে, তারা অবশ্যই কথা বলবে ব্যাপারটা নিয়ে। কল্যাণী এমসে নিয়োগে দুর্নীতির অভিযোগ নতুন নয়। এই প্রেক্ষাপটে দলের বিধায়ককেই কাঠগড়ায় তুলে বিজেপি বিধায়ক সিবিআই তদন্ত চাইছেন। তৃণমূলের সুর চড়া। 2026-এর নির্বাচনে নিশ্চিতভাবে নদিয়া পশ্চিমবঙ্গের মানুষ এই বিজেপি নামক একটা দুর্নীতিগ্রস্ত দল এবং পশ্চিমবঙ্গের পবিত্র ভূমি থেকে বিতাড়িত করবে। ওটা জানেনই, যদি এরকম কিছু হয়ে থাকে বিচ্যুতি, দল ব্যবস্থা নেবে, দল কথা বলবে। এমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে কয়েক বছর আগে সিআইডি তদন্ত হয়। বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। পরে হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যায়। আবার সেই নিয়োগ ঘিরে স্বজন পোষণ, আমার লোক তোমার লোকের টানাপোড়েন। দলীয় সতীর্থর দিকে আঙুল তুলে কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ দাবি করছেন বিজেপির বিধায়ক। জল কোন দিকে গড়ায় তা নিয়ে কৌতূহল নদিয়ার স্বাস্থ্য নগরীতে। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। অক্টোবর শেষ হতে চললো, তাও দুর্যোগ পিছু ছাড়ছে না বাংলার। দক্ষিণবঙ্গে আরও বৃষ্টি হতে পারে, তবে সেটা মূলত বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির আশঙ্কা শুধুমাত্র মুর্শিদাবাদ এবং বীরভূমে। তবে উত্তরবঙ্গে একেবারে দুর্যোগের আশঙ্কা। ঠিক যেরকম দুর্যোগ অক্টোবরের শুরুতে হয়েছিল, প্রায় তেমনই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। কোথাও কোথাও চরম ভারী বর্ষণ, অর্থাৎ 1-2 জায়গায় একদিনের মধ্যে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর পেছনে কারণ মূলত দুটো। এক তো নিম্নচাপ, যেটা এই মুহূর্তে ছত্তিশগড়ে রয়েছে। এই ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগে ঢোকার পরে বেশ কয়েক দফা দুর্বল হয়ে নিম্নচাপ রূপে অবস্থান করছে। এটা পরবর্তীকালে বাঁক নেবে, এই বাঁকটাই বাংলার জন্য ভাবাচ্ছে। এটা উত্তর পূর্ব দিকে এগিয়ে বিহার এবং লাগোয়া বাংলার উপরে চলে আসবে। ফলে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। এবং তার দোসর হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা, যেটা উত্তর পশ্চিম ভারতের ওপর রয়েছে। এর জন্য বৃহস্পতিবার দিল্লি এবং এনসিআর রিজিয়নে বৃষ্টিও হয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো সাধারণত ভূমধ্যসাগর থেকে আসে জলীয় বাষ্প নিয়ে, এবং তার সঙ্গে আরব সাগর থেকেও জলীয় বাষ্প টানে। অর্থাৎ 3 সাগরের জলীয় বাষ্প এই অঞ্চলে, নেপাল, সিকিম, আমাদের উত্তরবঙ্গ, এই অঞ্চলে গিয়ে পৌঁছবে। এবং এখানে হিমালয় পাহাড়, সাধারণত জলীয় বাষ্প যদি পৌঁছে যায়, পাহাড়ের গা বেয়ে উঠে মেঘ সৃষ্টি হয়। এবং যেটা আমরা অক্টোবরের শুরুতে দেখেছি, ঠিক তেমনই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আজকে লাল সতর্কতার ওয়ার্নিং দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত, এক্সট্রিমলি হেভি, 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও 1-2 জায়গায় থাকছে। অল্প সময়ে বেশি বৃষ্টি হলে পাহাড়ি অঞ্চলে আবার ধস নামতে পারে। পাহাড়ি নদীগুলোতে হড়পাবানের আশঙ্কা, অনেক জায়গায় জলস্তর বাড়বে। এবং আশঙ্কার জায়গা বাংলার জন্য সিকিম এবং ভুটানের জলেও বিপদ বাড়তে পারে। তবে এক্ষেত্রে একটা রূপলি রেখা রয়েছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, সিকিমের অনেক জায়গায় যে অঞ্চলগুলোতে সাধারণত তুষারপাত হয়, আগামী 24 থেকে 48 ঘন্টায় এই অঞ্চলগুলোতে তুষারপাত হতে পারে। পর্যটকদের তাই সতর্ক থাকা প্রয়োজন, যেহেতু প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে যারা সিকিমে রয়েছেন তারা তুষারপাতের সাক্ষীও হতে পারে। আচ্ছা, গরু, মোষ বা ঘোড়াকে কোনোদিন সেলিব্রিটি হতে দেখেছেন?
এখন বোধহয় ওই ডিজিটাল দুনিয়ায় ভাইরালের দ্বারা সব কিছুই সম্ভব, আর এই সম্ভবকে আরও সম্ভবপর করে তোলে আজমিরের পুষ্কর মেলা। বহু যুগ ধরে শরণাতীত কাল ধরে হয়ে আসা এই পশু মেলা আজ প্রতিদিন নেটপাড়ায় ঝড় তুলছে। রাজস্থানের আজমের এক আজব জায়গা। এখানেই রয়েছে খ্বাজা মঈনুদ্দিন চিশতির দরগা, যাকে ভারতের পবিত্রতম ইসলামিক তীর্থক্ষেত্র বলে মনে করা হয়। আবার এখানেই রয়েছে ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির। গোটা ভারতে বিষ্ণু ও শিবের অসংখ্য মন্দির থাকলেও ত্রিদেবের তৃতীয় জন ব্রহ্মার মন্দির রয়েছে একমাত্র আজমেরের পুষ্করে। পুষ্করের তৃতীয় আকর্ষণ পশু মেলা। কার্তিক পূর্ণিমা উপলক্ষে স্থানীয় গ্রামবাসীরা প্রথম এই মেলার আয়োজন করেছিলেন। তারপর শতকের পর শতক ধরে মেলা হয়ে চলেছে। এবার পুষ্করের মেলার সেরা আকর্ষণ শেহবাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নয়, এই কালো রঙের ঘোড়ার নাম শেহবাজ, একেবারে ডার্ক হর্স, যার রূপের ছটায় মুগ্ধ মেলা ঘুরতে আসা পর্যটকরা। ঘোড়ার মালিক গ্যারি গিল শুধুমাত্র শেহবাজের সঙ্গে অন্য স্ত্রী ঘোড়ার প্রজননের জন্য চার্জ করছেন 2 লক্ষ টাকা। শেহবাজকে কেউ কিনতে চাইলে গুনতে হবে 15 কোটি টাকা। जी 65.5 है ऑन स्केल, ब्यूटी बहुत है, सब काश का बेटा है। डिमांड सर अभी तो वैसे इसको देने का अभी कोई विचार तो कम है, बट हमने 15 करोड़ रुपया इसका आस्किंग प्राइस रखा है और काफ़ी अच्छी हमें ऑफर घर पे इसकी हुई भी है। लगभग 9 करोड़ रुपया ऑफर्ड है इसको, पर अब आगे एक बार इसके बच्चे बच्चियां कुछ स्टैंड हो जाए फिर देखते हैं क्या। দামের নিরিখে শেহবাজের ধারে কাছে কোনো পশু নেই, তবে কোটির ঘরে সে একা নয়। 31 মাস বয়সী মেয়ে ঘোড়া नागिनार दाम उठेছে 1 कोटी टाका। ये अपन इस बच्ची की बात करिए जी, ये अभी 31 मंथ की हुई है। ये है जी दिलबाग घोड़े की और इसकी हाइट अभी उम्र से हिसाब से बहुत अच्छी हाइट है जी, 63.5 प्लस है और काले कांडे से प्रेग्नेंट है जी, 2.5 मंथ की जी। मुरा प्रजातिर महिष जुबराजेर दाम उठेছে 35 लक्ष टाका, ओजन 800 केजी। ये साबरमती मुर्रा नस्ल का भैंसा है और इसका नाम युवराज है और इसका लगभग वजन 800 केजी का है और इसके डाइट के अंदर हम काजू बादाम घी दूध और खल बिनोला और चने ये डाइट्स में देते हैं, मक्का देते हैं, चारा देते हैं। हर्बाकृति पुगानुर गरुगुलिओ मेलार आकर्षण। सबसे ক্ষুদ্রাকার গরুর উচ্চতা मात्र 16 इंची। मैं अपने शुद्ध देसी भारतीय नस्ल की तीनों ब्रीड लेकर आया हूँ, पुंगनुर, बिच्चूर और मिनी माउस। सबसे छोटी गाय मैंने इस बार प्रदर्शनी में 16 इंची की लगाई है, मेरे हाथ में है। ये भी 2 महीने की बच्ची है, 16 इंची की। और सबसे बड़ी बिच्चूर की 35 इंच, मतलब 3 फीट से भी 1 इंच छोटी। ये दक्षिण भारत की ब्रीडें हैं और अब विलुप्ति की कगार पे है, लेकिन अब संवर्धन में हम जैसे बहुत जने लगे हुए हैं, तो बस वहीं से कलेक्शन करके अब धीरे धीरे हम बढ़ा। এছাড়াও অনেক প্রজাতির গবাদি পশুর দেখা মিলবে পুষ্করের পশু মেলায়। বিশ্বে পশু বিকিনির এমন মেলা আর দ্বিতীয়টা নেই। সেদিক দিয়ে দেখলে পুষ্করের মেলা আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রও বটে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।